আমরা এখন কথা বলবো স্কলার নিয়ে এবং চীনা স্কলার, এটা একটা হাসির বিষয়। চীনের আলিবাবার নাম সবাই জানে, চীনের যে উঠতি অর্থনীতি এটা সবাই জানে। ভারতের পুরে যে চীন একটা বিরাট হুমকি উঠছে, জাপানের উপরে একটা হুমকি উঠছে, আমেরিকা যে টেনশনে আছে, যে আমেরিকা একসময় জার্মানিকে নিয়ে টেনশন করতো, এখন আমেরিকা টেনশন, জার্মানি এবং ইংল্যান্ড এই দুটো দেশকে নিয়ে টেনশন করতো। যারা আমেরিকার দুই রকম টেনশন ছিল, মানে ইসের কলোনিগুলো ছাড়তেছিল না ব্রিটিশ, এটা নিয়ে আমেরিকা টেনশন ছিল। আর জার্মানি যে ইসের জন্য ভয়ঙ্কর হুমকি উঠতেছে, আর জার্মানি আর ইংল্যান্ডের মধ্যে যে দুটো বিশ্বযুদ্ধের ফয়সলা কিন্তু আমেরিকাই করতে হয়েছে। জার্মানি এবং ইংল্যান্ডের মধ্যে দুটো বিশ্বযুদ্ধ ফয়সলাটা আমেরিকায় করতে হচ্ছে। এখন আরেকটা বিশ্বযুদ্ধ যদি বাঁধে, সেটা চীন রাশিয়া, এই দুইটা দেশই স্বৈরাচারী দেশ, এটা আমাদের বুঝতে হবে। এবং ওই যে আমি বললাম চীনা স্কলার, একটা হাসির বিষয়, চীনে কখনো স্কলার হয় না। কী জন্য হয় না সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ চীন একটা কমিউনিস্ট দেশ, এরা সর্বাঙ্গীন সাম্যে বিশ্বাস করে। তারা কিন্তু কমিউনিজম কিন্তু বিশ্বাস করে না যে একজন প্রফেসরের সাথে একজন দারোয়ানের পার্থক্য আছে। কিন্তু এইটা কিন্তু কমিউনিজমে যে সমালোচনা করা হয়, এইটা কিন্তু সবচেয়ে বড় এবং কমিউনিস্ট যারা, তারা কিন্তু আসলে অনেকেই বেশিরভাগই মূর্খ। অনেকে জানেও না যে একজন ফিল্ড মার্শালকে ইংল্যান্ডের এই আয়ারল্যান্ডের লোকেরা এসে মেরে ফেলছিল। আয়ারল্যান্ডের স্বাধীনতা সম্বন্ধে তাদের পড়া নাই, তাদের নিটসে পর্যন্ত পড়া নাই। মার্কসের সাথে নিটসের মানে প্রচণ্ড দ্বন্দ্ব ছিল। মার্কস যা বলতেন নিটসে তার উল্টা বলতেন। কিন্তু এই যে যারা এই যে শহীদুল্লাহ খান বা আব্দুল গাফফার চৌধুরী বা এই ফরহাদ মজ্জা, তিনজনে কিন্তু লেফটিস্ট, বামপন্থী, এবং এরা এতটাই মূর্খ যে কেউ নিটসে পড়ে দেখেননি। কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারতে গেলে নিটসে না পড়লে সে মুভি বানাইতে পারে না, নিটসে না পড়লে সে কারণ মার্কস তো সবাই জানে, মার্কস একটা পৃথিবীর মানে অর্ধেক রাষ্ট্র কমিউনিস্ট হয়ে গেছিল। যেমন কিউবা এখনও কমিউনিস্ট আছে, সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট হয়ে গেছিলো, তার পূর্ব ইউরোপের দেশগুলো কমিউনিস্ট হয়ে গেছিলো, তারপরে চীন এখনও কমিউনিস্ট। কাজে কমিউনিজম সবার কাছেই এই পৃথিবীর প্রত্যেকটা দেশে, ইংল্যান্ডে পর্যন্ত একটা লেবার পার্টি আছে যারা কমিউনিজমকে কিছুটা হলেও আদর্শ হিসেবে ধারণ করে। তারা ফেবিয়ানকে বিশ্বাস করে, তারা ওই মার্কসের তত্ত্ব এভাবে বিশ্বাস করে না। তো মার্কসের তত্ত্ব আর নিটসের তত্ত্ব দূরে যদি তুলনামূলক আলোচনা করা যায়, তখন বোঝা যাবে আপনি স্কলার। আর স্কলারকে কমিউনিজমরা ঘৃণা করে। কাজে চায়নাতে অনেক লোক পাওয়া যাবে, স্কলার পাওয়া যাবে না। কারণ তারা যে স্কলার হতে হলে বছরের পর বছর পড়াশোনা অধ্যবসায় করতে হয়। তো এই অধ্যবসায় যাদের আছে তারা তো এত কষ্ট করে তো আর সবাই সমান হয়ে যাবে কেন? তাহলে এত কষ্ট কী জন্য করলো? একজন ডাক্তার অবশ্যই সে দেখবেন যে একটা ডাক্তারের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, একজন ইঞ্জিনিয়ার তার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, একটা ইউনিভার্সিটির প্রফেসর। কারণ একটা ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার বা একটা প্রফেসরের তো কমপক্ষে 20-25 বছর পড়াশোনাই করা লাগে। একটা ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার না, লেকচারার সহজেই হয়ে যায়, কিন্তু প্রফেসর হতে গেলে অনেক কাঠখড় খোঁড়ায়, অনেক পিএইচডি করে তারপর একজন প্রফেসর হয়। তাহলে একজন প্রফেসর বা একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার 1 থেকে আপনি যদি একেবারে পোস্ট ডক্টরাল রিসার্চ করতে চান, তাহলে 20-25 বছর পড়াশোনার পরেও যদি একজন ঈশ্বরের সমান মর্যাদা আপনার হয়, একজন দারোয়ান যার কোনো ডিগ্রি লাগে না, তাহলে তো হইল না। কাজেই চীনা স্কলার জিনিসটা বুঝতে হবে। চীনা স্কলার যেহেতু নাই, কাজেই কমিউনিজম যে একেবারেই পড়াশোনাবিহীন একটা সভ্যতা, সেটা আপনারা ওই বেসিক্যালি নিটসে আর মার্কসের দ্বন্দ্ব থেকে আপনারা বুঝতে পারবেন। এবং এই মার্কস আর নিটসের যারা দ্বন্দ্ব পড়েছে, তারা কিন্তু তারা না নাৎসিরা উগ্রবাদী, মার্কসও উগ্রবাদী। যেমন রাশিয়ার যে লেনিন, সেও ছিল এক ভয়ঙ্কর লোক, হিটলারও একজন ভয়ঙ্কর লোক, স্টালিনও একজন ভয়ঙ্কর লোক, মুসোলিনিও একজন ভয়ঙ্কর লোক। তো লেনিন স্টালিনকে কিন্তু আমরা অনেকেই বুঝি না, কিন্তু মুসোলিনি হিটলারকে অনেকেই বুঝি। কারণ তাদের যে যুদ্ধবাদ, এটি কিন্তু প্রকাশ্য। আর এই কমিউনিস্টরাও কিন্তু যুদ্ধবাদী, কিন্তু কমিউনিস্টরা যেমন প্রচণ্ডভাবে এই উত্তর পূর্ব ইউরোপে যে তারা এই কমিউনিস্টরা দখল করে রাখছিল, এটার একটা প্রমাণ হলো যে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে বা তার আগেই এগুলোর পতন হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের প্রভাব যখন কমে গেছে, হেজিমনি যেটাকে আমরা বলি, সেটা কমে গেলের পরে কিন্তু এখন আমরা দেখবো যে যেহেতু চীনা স্কলার সম্ভব না, তাহলে আমরা কোথাকার স্কলার সম্ভব? আমেরিকান স্কলার সম্ভব। আর সেই জন্য কী করতে হবে? আমেরিকান স্কলারটা পড়তে হবে। তাহলে আমেরিকান স্কলার যদি পড়তে যাই, তাহলে আমরা আমেরিকান স্কলার পড়তে হবে, মানে কি আমেরিকান স্কলার হতে হবে। পড়তে হবে কেন বলছি? কারণ আমেরিকান স্কলার নামে একটা প্রবন্ধ আছে, এমারসন নামে, তার প্রবন্ধগুলো এত জ্ঞানগর্ভ। নিটসের প্রবন্ধগুলো যেমন জ্ঞানগর্ভ, এমারসনের প্রবন্ধগুলো, এমারসন লিখেছিলেন আমেরিকান স্কলার। কমিউনিকেশন, সেলফ রিলায়েন্স,
তিনি লিখেছেন দ্য পোয়েট, কি অসম্ভব মানে জ্ঞানগর্ভ লেখা, আমেরিকান স্কলার, ঠিক আছে। তারপরে লিখেছেন এ মাউন্টেন অ্যান্ড স্কোরেল, তিনি বোঝাতে চেয়েছেন, তিনি আত্মবিশ্বাস পয়দা করতে চেয়েছেন। তিনি বলেছেন একটা ইঁদুর কোনো অর্থেই এইসের চেয়ে ছোটো না, একটা ইঁদুর কোনো অর্থেই একটা পাহাড়ের থেকে ছোট নয়, কারণ পাহাড়ে তো প্রাণ নাই, কিন্তু ইঁদুরের তো প্রাণ আছে। কাজেই আমরা যদি স্কলারলি, আর তিনি আরেকটা কথা বলেছেন, আমেরিকান স্কলার রাইটার, যে তিনি বলেছেন আমেরিকার স্পিরিচুয়াল আধ্যাত্মিক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1837 সালে আমেরিকান স্কলার প্রবন্ধের মাধ্যমে, এবং সেইখানে তিনি বলেছিলেন যে রাষ্ট্রের লক্ষ্যটা স্কলার তৈরি করা। তাহলে ওই স্কলার তৈরি হলে পরেই আমাদের আর কিসের দরকার নাই, রাষ্ট্রের দরকার নাই। তাহলে আমেরিকান স্কলার বাংলাদেশে যেহেতু একটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, যাদের লক্ষ্যই ছিল মেধা তৈরি করা, কাজে বাংলাদেশিদের এখন সময় হয়েছে আমেরিকান স্কলার প্রবন্ধটা পড়া এবং বাংলাদেশি স্কলার তৈরি করা। আমার কথাটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।